হ্যাঁ ভাই, হ্যালো হ্যালো। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া অফিস তো 80 90। আমরা আরো বেশি সফল। আপনারা জেনে থাকবেন যে আমরা যে রংপুর বড় সরাবাতির যে মাদ্রাসা আছে এটা পুরো সেটআপ চেঞ্জ করতে ওখানে ওখানকার হ্যাঁ ওইটাই খাইবি, ভালো খাইবে। রেড কাটা হ্যাঁ হ্যাঁ সবজি, হ্যাঁ সবজি খাইয়ে করে। হ্যালো 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 হ্যালো, অডিও চেক বরিশাল। আমন্ত্রণ দেশ জনপদ লাইভের সঙ্গে আছি শিকা আজিজ। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমানের পরীক্ষার খবর জানতে রংপুর, ময়মনসিংহ, বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী রফিকুল ইসলাম, ইলিয়াস আহমেদ এবং শাকিল মাহমুদের কাছে। প্রথমেই চলে যাচ্ছি রংপুরে। রফিক, স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করেছেন কিনা আর কেন্দ্রের ব্যবস্থাপনা কেমন দেখছেন? আপনি জানেন যে এবারের এইচএসসি পরীক্ষা তো শুরু হয়েছে আজকে বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে। এবার দিনাজপুর বোর্ডের অধীনে রংপুর বিভাগে 213টি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়েছে। আমরা সকালে যেমনটি দেখেছি যে এবারের কিন্তু একটু ব্যতিক্রমধর্মী পরিবেশে পরীক্ষায় কেন্দ্রগুলোতে প্রবেশ করছে শিক্ষার্থীরা। সামাজিক দূরত্ব বজায় রাখা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, মাস্ক পরা এবং সিট প্ল্যানে যে 3 ফিট কমপক্ষে দূরত্ব রেখে কিন্তু সিট প্ল্যান করা হয়েছে কেন্দ্রগুলোতে। আমরা দেখেছি যে অন্যান্য বছরগুলোতে কেন্দ্রের সামনে যে অভিভাবকরা ভিড় করেন, এবার কিন্তু সেই পরিবেশটা নেই। প্রশাসন কোনো অভিভাবকরা যাতে কেন্দ্রের সামনে ভিড় না করেন সেটি কিন্তু প্রশাসন নিশ্চিত করেছে। একই সঙ্গে অন্যান্য বার যে প্রশ্নপত্র ফাঁসের যে গুজব ওঠে, নকল সরবরাহ করার যে বিষয়গুলো ওঠে, এবারও কিন্তু সেই বিষয়গুলো কঠোরভাবে হস্তক্ষেপ করা হয়েছে। আপনি জানেন যে ইতিমধ্যেই রংপুরের জেলা প্রশাসক জনাব রবিউল ফয়সাল তিনি বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ঘুরেছেন। আমরা তাকেই যুক্ত করতে চাই যে রংপুরের কেন্দ্রগুলোতে কি পরিবেশ দেখছেন স্যার আপনি? এখন পর্যন্ত রংপুর জেলাতে অত্যন্ত সুন্দর পরিবেশে পরীক্ষা হচ্ছে এবং আমাদের এখানে 70টি কেন্দ্র আছে। এইচএসসি, আলিম এবং ভোকেশনাল মিলিয়ে 32,172 জন পরীক্ষা দিচ্ছে। তো আমরা মাস্ক পরে সকল শিক্ষার্থী এবং দূরত্ব বজায় রেখে সামাজিক যে সকল বিধিনিষেধ আছে সেগুলো পালন করেই তারা পরীক্ষা দিচ্ছে এবং সুষ্ঠু পরিবেশে হচ্ছে, নকল মুক্ত পরিবেশে হচ্ছে ইনশাআল্লাহ, এবং আমরা এই ধারা অব্যাহত রাখবো আশা করছি। করোনায় কি বিশেষ ব্যবস্থা নিয়েছেন আপনারা? করোনায় আমরা কেন্দ্র সচিবদেরকে বলেছি যে তারাও
তাদের দিক থেকেও প্রত্যেকটা কেন্দ্র সচিব মাস্কের ব্যবস্থা রেখেছে এবং স্যানিটাইজার ব্যবস্থা রেখেছে। কোনো শিক্ষার্থী যদি বাসাতে মাস্ক ভুলে রেখে আসেন তাহলে আমরা যেন সেই মাস্কটা দিতে পারি এবং স্যানিটাইজিং এর ব্যবস্থা রয়েছে। বিভিন্ন সময় তো প্রশ্নপত্র ফাঁস বা বিভিন্ন গুজব উঠে, সেই গুজব রোধে আপনারা কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা? আমরা আপনারা জানেন যে এই সময়টাই কোচিং সেন্টার এবং আশেপাশের বাজার এলাকা এবং যেসব এলাকায় ফটোকপির দোকান থাকে এগুলো সব আমরা শাটডাউন করে দিয়েছি, এগুলো বন্ধ রয়েছে। আর যে প্রশ্ন মানে ফাঁসের কোনো প্রশ্নই আসে না, কারণ আমরা খুব কঠোরভাবে এগুলো আমরা সুপারভাইজ করছি এবং মনিটর করছি ইনশাল্লাহ। অভিভাবক এবং পরীক্ষার্থীদের ক্ষেত্রে প্রশাসনের কোনো বিশেষ কোনো মেসেজ আছে কিনা? একটাই মেসেজ যে মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে সবকিছু যাচাই হবে এবং মানুষ এবং আমাদের শিক্ষার্থী যারা আছেন তারা অত্যন্ত মেধাবী, তারা তাদের মেধার ভিত্তিতেই তাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ঠিক করবেন, পরীক্ষায় অংশগ্রহণ করবেন, পরীক্ষায় ভালো রেজাল্ট করবেন এবং বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন। ধন্যবাদ। আপনি শুনছিলেন যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন জেলা প্রশাসক, তিনি বলছিলেন যে সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণ করতে প্রশাসনের যা করণীয় তারা কিন্তু সেটি ইতিমধ্যে করেছে, সুষ্ঠুভাবে পরীক্ষা শুরু হয়েছে। একইভাবে রংপুর বিভাগের যিনি কমিশনার রয়েছেন জনাব শহীদুল ইসলাম, তিনিও বিভিন্ন পরীক্ষা কেন্দ্র করেছেন, তিনিও সাংবাদিকদের জানিয়েছেন যে সুষ্ঠুভাবে এই পরীক্ষা গ্রহণে তারা কিন্তু সব ধরনের প্রস্তুতি নিয়েছে। একইভাবে দিনাজপুর বোর্ডের যিনি চেয়ারম্যান রয়েছেন তিনিও সকালে গণমাধ্যমকে একই কথা জানিয়েছেন। তো আমরা এই মুহূর্তে যেতে চাই ইলিয়াসের কাছে, আমাদের আর এক সহকর্মী রয়েছেন তার কাছে। ইলিয়াস, আপনার যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রগুলোর কি অবস্থা? সকাল 10টা থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এর পূর্বে আমরা দেখেছি সকাল 9টা থেকে কিন্তু প্রত্যেক শিক্ষার্থীরা তাদের কেন্দ্রে প্রবেশ করেছে এবং সকলেই কিন্তু স্বাস্থ্যবিধি মেনে তাদেরকে কেন্দ্রে প্রবেশ করানো হয়েছে এবং সেই বিষয়টি নিশ্চিত করেছেন আমাদের বোর্ড কর্তৃপক্ষ। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি ময়মনসিংহের যে সরকারি আনন্দমোহন কলেজ রয়েছে সেই আনন্দমোহন কলেজে কিন্তু পরিদর্শন করেছেন বিভাগীয় কমিশনার, শিক্ষা বোর্ড চেয়ারম্যান এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, তারা কিন্তু প্রবেশ করেছেন এবং তারা বলছেন যে পরীক্ষা চলাকালীন সময়ে সরকারের যে নির্দেশনা রয়েছে, অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ের যে নির্দেশনা রয়েছে সকল ধরনের কোচিং সেন্টার সেটি কিন্তু বন্ধ রাখার জন্য তারা যে ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা সেই প্রয়োজনীয় ব্যবস্থা কিন্তু তারা নেবেন, সেই বিষয়টি আমাদেরকে জানিয়েছেন বিভাগীয় কমিশনার। এছাড়াও আমরা এই বিষয়টি নিয়ে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছিলাম। শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আমাদেরকে জানিয়েছেন যে প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শিক্ষার্থীদের প্রবেশে তাদের যে ধরনের ব্যবস্থা রয়েছে সেটি কিন্তু আজকে প্রথম পরীক্ষা শুরু হয়েছে, শেষ পরীক্ষা পর্যন্ত কিন্তু চলমান থাকবে সেই নির্দেশনা, সেই বিষয়টি বলছিলেন। আরেকটি বিষয় বলে রাখি, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে অর্থাৎ 4 জেলার 106টি শিক্ষা কেন্দ্রে কিন্তু 79,000 শিক্ষার্থী এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় তারা অংশগ্রহণ করছেন এবং কিছুটা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে প্রথম পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা এবং অভিভাবকরাও কিন্তু কিছুটা উদ্বেগের মধ্যে রয়েছেন। অর্থাৎ তারা বলছেন যে পরীক্ষার নিশ্চিত করতে সকল ধরনের যে ব্যবস্থা সেই ব্যবস্থা কিন্তু তারা নিশ্চিত করেছেন এবং আমরা দেখেছি কেন্দ্রের ভিতরে যে ধরনের ব্যবস্থা থাকা দরকার সেই ব্যবস্থাও কিন্তু নিশ্চিত করা হয়েছে এবং শিক্ষক সহ কেন্দ্রের যে সচিব রয়েছে অর্থাৎ শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী তারা সকল ধরনের ব্যবস্থা কিন্তু নিয়েছেন। অর্থাৎ আমরা আনন্দমোহন কলেজের যে অধ্যক্ষ রয়েছেন অধ্যাপক ইলিয়াস, অনেক ধন্যবাদ আপনাকে। হল পরিদর্শন শেষে কথা বলছেন শিক্ষা উপদেষ্টা, সরাসরি চলে যাচ্ছি সেখানে। পরেই আমি এখানে এসেছি। আজকে তো জ্যামের পরিমাণটা বেশি থাকে, তো সেক্ষেত্রে আবার সকাল 10টায় এক্সাম নেওয়াটা মানে আপনাদের হচ্ছে ভবিষ্যতে এরকম টাইমিংটা হচ্ছে বা পরীক্ষার টাইম অথবা হচ্ছে পরীক্ষার ডেট মানে ওইভাবে দেখে শুনে দেওয়ার কোনো আচ্ছা, না একটা বিষয় আপনি যেটা বললেন, আই থিঙ্ক দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট, উইল টেক দ্যাট ইনটু অ্যাকাউন্ট এবং সেটারও হয়তো অন্য দিক থাকতে পারে, সেগুলো একটু বিবেচনা করে কারণ আমাদের কতদিন পুরো পরীক্ষাটা আমরা টানবো সেটা কিছুটা রয়েছে এখানে বর্ষার সময় এবং সেটাও ঘনিয়ে আসছে, অনেকগুলো এখানে বিবেচনা এখানে থাকে। তো সেই পরিপ্রেক্ষিতেই দিনগুলো নির্ধারণ করা হয়েছে। বাট আমি সবসময়ই বলবো যে ইমপ্রুভমেন্টের স্কোপ থাকে এবং এবারের যে অভিজ্ঞতা থেকে অবশ্যই পরবর্তীকালে যে পয়েন্টগুলো আপনারা তুললেন সেগুলো ডেফিনেটলি বিবেচনার মধ্যে সেটা রাখা হবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এখন তো বর্ষাকাল এবং মানে হাওড় বা হচ্ছে উত্তরবঙ্গের মানুষ হচ্ছে যে কোনো দিন পানি আসার অপেক্ষা আছে, বন্যার পানি। তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে মানে যদি পানি বেড়ে যায় ওই বিষয়গুলো আপনার বিবেচনায় না, এগুলো ধারণা এগুলো সবই হিসাবের মধ্যে নেওয়া হয়েছে। আমরা পরীক্ষাগুলো আগেই বিভিন্ন কারণে পরীক্ষা পুরোটাই পিছিয়ে গেছে, তো
ন্যূনতম তো একটা সময় আমাদের লাগবে। কাজে এটা যে খুব যে একটা কাঙ্ক্ষিত সময়সীমা ছিল তা না, এর মধ্যে আমাদের অপারেট করতে হবে। কিছু কন্টিনজেন্সি অ্যারেঞ্জমেন্ট আছে, ডিটেইলস এই মুহূর্তে আমার সেরকম ভাবে আমি সেটা বলতে পারবো না, সেটা আমাদের মন্ত্রণালয় ডেফিনেটলি এটা রয়েছে। প্লিজ শেষ করতে দেন, তারপর আপনারা পাবেন। এবং ইনফ্যাক্ট আমরা এদিকে যাব, বিকজ আপনারা কয়েকজনই বলেছেন, তো সেটাই মানে আমরা এগুলো অবশ্যই এটা হিসেবে রাখবো। জি বলেন স্যার, আগামী বছর থেকে পরীক্ষাগুলো একটু আগায় নেওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা? হ্যাঁ। 2 নম্বর হচ্ছে যে এখন কিন্তু একই সঙ্গে করোনা এবং ডেঙ্গুর দুইটা ব্যাপার চলছে, সেই জায়গাটা থেকে কতটা নিরাপত্তা এবং প্রত্যেকটা আমি এইটুকু বলতে পারবো যে ডেঙ্গুর মানে করোনার ব্যাপারে যা আমাদের রিস্ক যতখানি অ্যাভয়েড করা যায় এবং তার জন্য যে বিধিমালা সেগুলো সব স্কুলগুলোকে অনেক আগেই সেগুলো তাদেরকে জানানো হয়েছে, সেন্টারগুলোকে, এবং সেই হিসেবে প্রতিটি ছাত্রছাত্রীর মুখে মাস্ক রয়েছে, হ্যান্ড স্যানিটাইজার এবং ওগুলোর সমস্ত ব্যবস্থা রয়েছে। মোটামুটিভাবে আমাদের যেভাবে সিটের যে অ্যারেঞ্জমেন্ট সেগুলিও চেষ্টা করা হয়েছে সেই নীতি অনুসারে। তো সেদিক থেকে আমরা খুব একটা বেশি মনে করি না, আমরা যতটুকু সম্ভব সবই করা হয়েছে। একই সাথে সাথে আপনার যে ডেঙ্গুর ব্যাপারেও স্কুলগুলোকে সব নির্দিষ্ট করা হয়েছিল, যেখানে পানি যেখানে থাকতে পারে বা জঙ্গল সেগুলো সাফ করা। আমার ধারণা বহুলাংশেই সেগুলো তারা করেছে। শুনেন, থ্রেট তো সবসময়ই থাকে, দুষ্ট চক্র তো সবসময় তারা চেষ্টা করবে এগুলো করতে, কিন্তু যেভাবে আমরা এসএসসিটা সামলেছি আশা করি এইগুলো আমরা সামলাতে পারবো। এবং যতটুকু করণীয় অনেক আগের থেকেই প্রশ্নপত্রগুলো নির্দিষ্ট জায়গায় সেগুলো নিয়ে যাওয়া, সেগুলো একটা হেফাজতে রাখা এবং পরীক্ষার কিছুক্ষণ আগে সেই সেন্টারগুলিতে নিয়ে আসা, সবকিছু মিলিয়ে খুবই মানে একেবারে ডিটেইল প্ল্যানিং এর মাধ্যমে সেগুলো করা হয়েছে। তো আমার ধারণা এগুলো আমরা সফল হব সম্পূর্ণভাবে ঠিক করার জন্য। শিক্ষা মানে সিলেবাস যেটা ছিল একটা ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময় পার করে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে এবং এই শিক্ষার্থীদের অনেকেই নানান সময়ও কম পেয়েছেন সিলেবাস কমপ্লিট করতে। আপনি কেমন দেখলেন যে প্রশ্নপত্র কেমন হয়েছে বা কেমন? প্রশ্নপত্র দেখার আমার সুযোগ হয়নি, কারণ আমি চাইনি ইভেন পরীক্ষার হলগুলোর মধ্যে ঢোকার, কারণ আমি ঢোকা মানে হয়তো ক্যামেরাম্যান ঢুকবেন অ্যান্ড অল দ্যাট। সো আমি বারান্দার বাইরে থেকে যতটুকু উকি দিয়ে দেখা যায় ততটুকুই দেখেছি, এবং যাতে ছাত্রছাত্রীরা যেন লিস্ট ডিস্টার্বড হয়। তবে সেটা হয়তো ছাত্রছাত্রীদেরই জিজ্ঞেস করেন, তারা বলুক। এবং আমি নিশ্চিত যে হয়তো অনেকে বলবে খুব ভালো হয়েছে, কেউ কেউ বলবে খারাপ হয়েছে। তো এটা পারসেপশনের ব্যাপার, তাদের প্রিপারেশনের ব্যাপার, তার উপরে অনেকটা নির্ভর করে। আমাদের দিক থেকে চেষ্টা ছিল নির্ভুল প্রশ্ন দেওয়া, দেখি সেটা কতদূর সম্পন্ন হয়েছে। ডাস্টবিন রয়েছে, পাশে খোলা ডাস্টবিন এবং এখানে একটা আবদ্ধ খাল রয়েছে। অভিভাবকরা এই কেন্দ্রের পরিবেশ নিয়ে তারা প্রশ্ন দিচ্ছেন। এখন আমাদের দিক থেকে চেষ্টা করা হয়েছে, তারাও হয়তো নজরে হয়তো নেবেন নেক্সট পরীক্ষার আগে। তাদের সঙ্গে যোগাযোগ করা হবে নেক্সট পরীক্ষার আগে, এবং আপনার এই প্রশ্নের মাধ্যমেই অনেকে অন্যান্য প্রতিষ্ঠানও তারা জানবেন, এবং ভালো করেছেন এই প্রশ্নটা করে। এবং আমার আহ্বান থাকবে স্কুলগুলোর প্রতি, যে নির্দেশ দেওয়া হয়েছে সেগুলো যেন তারা যথাযথভাবে পালন করেন, যাতে এই ধরনের। কথা বলছিলেন শিক্ষা উপদেষ্টা। দর্শক, এইচএসসি সমমানের পরীক্ষার বিষয়ে আরো জানতে এই মুহূর্তে আমরা যুক্ত হব বরিশালের সহকর্মী শাকিল মাহমুদের কাছে। শাকিল, স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করেছে কিনা আর কেন্দ্রের ব্যবস্থাপনা কেমন দেখছেন? ইশিকা, সকাল 10টার সময় যখন আসলে পরীক্ষা শুরু হবে তখন আমরা দেখেছি যে শিক্ষার্থীরা যখন হলের ভিতরে প্রবেশ করছিল তখন কিন্তু তাদেরকে মাস্ক দেয়া হচ্ছিল, পাশাপাশি তাদেরকে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে আসলে স্বাস্থ্যবিধি যে নিয়মগুলো আছে সবকিছু মেনেই কিন্তু আসলে শিক্ষার্থীদের পরীক্ষার হলগুলোতে প্রবেশ করানো হচ্ছিল। তারপরে আমরা দেখেছি যে সিট প্ল্যানগুলো যে করা হয়েছে সেগুলো কিন্তু স্বাস্থ্যবিধি মেনেই করা হয়েছে। আমরা দেখেছি যে অভিভাবকদের ভিড় এবং এরকম যে স্বাস্থ্যবিধি মেনে এবং পরিষ্কার
পরিচ্ছন্নভাবে যে পরীক্ষা হচ্ছে এতে কিন্তু খুশি অভিভাবকরা। আমরা কথা বলেছিলাম বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যানের সাথে, তিনি কিছুক্ষণ আগেই বরিশালের যে কলেজগুলোতে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সেগুলো তিনি ভিজিট করেছেন এবং তিনি জানিয়েছেন যে এবছর 61,025 জন শিক্ষার্থী কিন্তু আসলে এই এইচএসসি পরীক্ষা দিচ্ছে। এর মধ্যে ছাত্র শিক্ষার্থীর সংখ্যা 28,794 জন এবং ছাত্রী শিক্ষার্থীর সংখ্যা 32,231 জন এবং মোট আপনার 349টি কলেজের পরীক্ষার্থীরা কিন্তু এই পরীক্ষায় অংশ নিচ্ছে এবং মোট বরিশাল বিভাগের যে 6টি জেলা আছে সেই 6টি জেলার 144টি কেন্দ্রে কিন্তু এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে বলে কিন্তু জানিয়েছেন শিক্ষা বোর্ড চেয়ারম্যান। এর পাশাপাশি আমরা দেখেছি যে বরিশালের জেলা প্রশাসক, বরিশালের বিভাগীয় কমিশনার এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু প্রতিটি কেন্দ্রগুলো আসলে তারা নজরদারিতে রাখছেন, পাশাপাশি যাতে সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার হলগুলোতে প্রবেশ করে সেদিকে কিন্তু কড়াকড়ি নজর রাখা হচ্ছে বলে কিন্তু জানিয়েছেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আমাদেরকে আরো জানিয়েছে যে যেহেতু বরিশালে ডেঙ্গুর প্রাদুর্ভাব আসলে বেড়ে গিয়েছে, এই কারণে কিন্তু যাতে হলগুলোর আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়েও কিন্তু লক্ষ্য রাখা হচ্ছে বলে তিনি জানিয়েছেন এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু যাতে পরিষ্কার পরিচ্ছন্নতার আওতায় আনা হয় সে বিষয়েও কিন্তু নজরদারি রাখা হচ্ছে বলে তিনি জানিয়েছেন। আমরা কথা বলেছিলাম যারা পরীক্ষার্থী আছে তাদের সাথে, এরই মধ্যে কিছুক্ষণ আগে আমরা কিন্তু শুনতে পেয়েছি যে ঘন্টা দিয়েছে, মানে পরীক্ষা শুরু হওয়ার পর 1 ঘন্টা কিন্তু এরই মধ্যে শেষ হয়ে গিয়েছে এবং পরীক্ষার্থীরা যখন হলে প্রবেশ করে তখন তারা আমাদেরকে জানিয়েছেন যে পরীক্ষাটা কিছুটা দেরিতে নেওয়া হলে ভালো হতো বলে কিন্তু তারা জানিয়েছেন। তারপরেও পরীক্ষার সব ধরনের প্রস্তুতি তাদের আছে বলে তারা জানিয়েছেন, পাশাপাশি ভালো একটি ফলাফল করার আশাও কিন্তু তারা ব্যক্ত করেছেন এবং একই স্বপ্ন দেখছেন কিন্তু অভিভাবকরা এবং অভিভাবকরা জানিয়েছে যে তাদের যে সন্তান তাদের পাশে তারা আছেন এবং তারা এই পরীক্ষায় একটি ভালো রেজাল্ট করবে বলে কিন্তু তারা আশাবাদ ব্যক্ত করেছেন। এদিকে মোট বরিশাল বিভাগের যে 6টি জেলা আছে সেখানে মোট 18টি টিম কাজ করছে বলে জানিয়েছে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। তিনি জানিয়েছেন যে এই 18টি টিম যে 144টি কেন্দ্র আছে সেই কেন্দ্রগুলো তারা পরিদর্শন করবেন এবং কোথাও যদি কোনো অনিয়ম পাওয়া যায় তাহলে ব্যবস্থা নেবেন বলে কিন্তু তিনি জানিয়েছেন এবং পরীক্ষাকে কেন্দ্র করে কিন্তু সব ধরনের এই প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন এবং নকল মুক্ত এবং সুন্দর একটি পরীক্ষা উপহার দেওয়ার কথা কিন্তু জানিয়েছে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং সেই নকল মুক্ত এবং সুন্দর একটি পরীক্ষা শেষ করতে যা যা করা দরকার সবকিছুই করা হবে বলে কিন্তু তিনি দাবি করেছেন। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছে থাকা সবশেষ। শাকিল, অনেক ধন্যবাদ আপনাকে। বরিশাল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষার সবশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে। দেখছেন দেশ জনপদ লাইভ। রাজধানীর শেরেবাংলা নগর থানার মামলায় গ্রেপ্তার সাবেক সিইসি কাজী হাবিবুল আওয়ালকে আজ তোলা হবে আদালতে। এ নিয়ে আরও জানাতে ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তন্দ্রা তারুণ্য। তন্দ্রা, সাবেক সিইসি হাবিবুল আওয়ালকে কখন তোলা হতে পারে আদালতে? ইশিকা, আপনি জানেন যে গতকাল অর্থাৎ বুধবার কিন্তু সাবেক সিইসি হাবিবুল আওয়ালকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে ডিবি গ্রেপ্তার করেন এবং তিনি কিন্তু আত্মগোপনে ছিলেন এবং তাকে গ্রেপ্তার করার পরপরই কিন্তু আজকে কিন্তু তাকে আদালতে হাজির করার কথা রয়েছে। যদিও এখন পর্যন্ত তাকে আদালতে আনা হয়নি, তবে দুপুরের মধ্যে তাকে আনা হবে এমনটাই কিন্তু আমাদেরকে প্রশাসন কর্মকর্তা যারা আছেন তারা জানিয়েছেন। পাশাপাশি যদি একটু বলে রাখি যে তিনি কিন্তু আসলে বিএনপির করার মামলায় তিনি আটক হয়েছেন
অর্থাৎ শেরেবাংলানগর থানায় কিন্তু যে মামলা করাটা হয়েছিল সেই মামলার আদলেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং গতকাল বুধবার কিন্তু তাকে মগবাজার থেকে গ্রেপ্তার করে। পাশাপাশি একটু জানিয়ে রাখি যে গত রোববার কিন্তু উত্তরা থেকে নুরুল হুদাকেও গ্রেপ্তার করা হয়েছিল এবং সোমবার কিন্তু নুরুল হুদা 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। এবং আজকে কিন্তু যেহেতু হাবিবুল আওয়ালের বিরুদ্ধে রিমান্ড আবেদন আজকে করা হবে এমনটাই কিন্তু জানা গেছে এবং তার বিরুদ্ধে কিন্তু 10 দিনের রিমান্ড আবেদন করা হবে বলে কিন্তু পুলিশ জানিয়েছেন আমাদেরকে। এবং পাশাপাশি একটু জানিয়ে রাখি যে তার পক্ষে যে অর্থাৎ আসামি পক্ষে যে আইনজীবী আছেন তিনি জানিয়েছেন যে আসলে এই তার বিরুদ্ধে যে মামলাটি আনা হয়েছে এর বিরুদ্ধে আসলে তারা জামিন চাইবেন। পাশাপাশি রাষ্ট্রপক্ষের আইনজীবী যেটি বলেছেন যে তারা বলছেন যে আসলে যে এই মামলায় তাকে যেন জামিন না দেওয়া হয় সেই ব্যাপারে আসলে যাতে নিষেধাজ্ঞা দেওয়া হয় সেক্ষেত্রে তারা আসলে লড়াই করবেন এবং জামিনের বিপরীতে তারা আসলে এখানে লড়াই করবেন এমনটাই কিন্তু জানানো হয়েছে। এবং একটু জানিয়ে রাখি যে হাবিবুল আওয়াল কিন্তু সাবেক সিইসি ছিলেন এবং তাকে যখন গ্রেপ্তার করা হয় তাকে তার বাসা থেকে মগবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং তিনি কিন্তু আত্মগোপনে ছিলেন বলা চলে এবং তার কিন্তু মোবাইল ফোন পর্যন্ত বন্ধ ছিল এবং পরবর্তীতে কিন্তু ডিবি তাকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তারের পরপরই তাকে ডিবি কার্যালয়ে তাকে আনা হয়। একটু জানিয়ে রাখি যে তার বিরুদ্ধে কিন্তু 171 ধারায় বর্ণিত নির্বাচন সম্পর্কে মিথ্যা বিবৃতি দেওয়ার অভিযোগ আনা হয়েছে এবং এর পাশাপাশি আরও নানান অভিযোগ কিন্তু রয়েছে এবং মূল যে মামলাটির কথা বলছেন যে বিএনপির দায়ের করা একটি মামলায় তাকে কিন্তু গ্রেপ্তার রয়েছে তিনি এখনও এবং যতটুকু জানা গেছে যে দুপুরের পরেই আসলে তাকে কোর্টে আনা হবে এবং তাকে এখানে হাজির করা হবে। তো এখন পর্যন্ত যদি আমি একটু বলি যে এই পর্যন্ত এই সব খবরাখবর এখানে জানা গেছে এবং জামিনের যে ব্যাপারটি বারবারই বলছিলাম যে আসামি পক্ষের আইনজীবীরা আসলে জামিন চাইবেন এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আসলে সেই জামিনের বিরুদ্ধে আসলে তারা লড়বেন এবং তার জামিন আসলে প্রত্যাহারের তারা চেষ্টা করবেন। তো এখন পর্যন্ত ইশিকা এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। তন্দ্রা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। নিম্ন আদালত থেকে আমরা জানছিলাম সর্বশেষ তথ্য সহকর্মীর কাছে। দেখছেন দেশ জনপদ লাইভ। মুন্সিগঞ্জের 250 শয্যা জেনারেল হাসপাতালে 2.5 বছরেও চালু হয়নি আইসিইউ, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার। সুমন, আইসিইউ চালু না হওয়ার কি কারণ বলছে হাসপাতাল কর্তৃপক্ষ? যে ইশিকা, আসলে আপনি যেমনটি বলছেন মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল 150 শয্যা যে জেনারেল হাসপাতাল আছে এই হাসপাতালে কিন্তু নতুন ভবন চালু হয়েছে 2023 সালে। তখন থেকে কিন্তু আসলে এই হাসপাতালটিতে 10 বেডের একটি আইসিইউ কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। এখানে কিন্তু সেই আইসিইউ 2.5 বছর হয়ে গেলেও কিন্তু এখনো পর্যন্ত সেই আইসিইউ কিন্তু আসলে চালু করতে পারেনি এখানকার কর্তৃপক্ষরা যেটি বলছেন যে লোকবল সংকট এবং চিকিৎসক সংকটের কারণে কিন্তু এই আইসিইউ আসলে তারা চালু করতে পারছেন না। এখানে কিন্তু রোগীরা কিন্তু আসলে এসে কিন্তু বিড়ম্বনায় পড়তে হচ্ছে। ছোট রোগ নিয়ে আসলেও কিন্তু তাদের কিন্তু ঢাকায় আসলে প্রেরণ করছে এখানকার চিকিৎসকরা। এখানে রোগীরা কিন্তু বলছেন যে এই মুন্সিগঞ্জ জেলার একমাত্র যেই হাসপাতাল রয়েছে এই হাসপাতালে যদি এই আইসিইউ সুবিধা না পায় তাহলে কিন্তু তারা অনেক বিড়ম্বনায় পড়ে বলে আমরা এখানে জানতে পেরেছি। তো আমি এখন এইখানকার একজন রোগীর স্বজনের সাথে কথা বলবো। আপনি একটু জানাবেন যে এই সদর হাসপাতালে আইসিইউর কোনো ব্যবস্থা আছে কিনা, আপনারা কি কোনো বিলম্ব? না, আইসিইউর কোনো ব্যবস্থা নেই। 2.5 বছর হয়েছে চালু হয়েছে, এখন পর্যন্ত কোনো আইসিইউর ব্যবস্থা করতে পারতেছে না কর্তৃপক্ষ। আর হাসপাতাল এতটাই নোংরা যে একটা সুস্থ মানুষ আসলেও অসুস্থ হয়ে যায়। আর কোনো কিছু বললে হাসপাতালে যদি একটা রুগী আসে সাধারণ কিছু হইলে বলে ঢাকা নিয়ে যাও, ঢাকা নিয়ে যাও, শুধু ঢাকা। আর এখানে কোনো ট্রিটমেন্ট হচ্ছে না, কোনো কেউ কি নাই দেশে দেখার মতো, কেউ দেখতেছে না, কেউ দেখে না, দেখার মতো কেউ নেই এখানে। এত নোংরা একটা পরিবেশ, কল্পনার বাইরে নোংরা পরিবেশ। আর কোনো আইসিইউ নাই, কিচ্ছু নাই, কোনো ট্রিটমেন্ট নাই, সবাই ঢাকা। আপনারা আসলে কি দাবি করছে? আমরা দাবি করতেছি হাসপাতাল ইমিডিয়েটলি আইসিইউর ব্যবস্থা করা, আইসিইউ ইমিডিয়েটলি করতে হবে। আর পরিষ্কার পরিচ্ছন্নতা কর্তৃপক্ষ যাতে একটু দেখে, একটু নজর দেয় এখানে যে পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিক মতো ট্রিটমেন্ট হচ্ছে কিনা। কোনো রোগের চিকিৎসা হচ্ছে না এখানে, সব ঢাকাতে নিয়ে
যাওয়া লাগে। এখান থেকে ঢাকা দূরত্ব মাত্র অল্প কয়েক কিলোমিটার, কিন্তু যেতে লাগে সময় লাগে 3-4 ঘন্টা, 5 ঘন্টা 6 ঘন্টা সময় লাগে। এই সময়গুলোতে খুব রিস্কে আমরা এখানে যে আসি মুন্সিগঞ্জে আপনাকে বসবাস করি। আপনি যেমনটি শুনছিলেন, আপনি একটু বলবেন এই হাসপাতালে আইসিইউ সংকট রয়েছে এবং আপনারা কি বিলম্বনা করছেন? স্যার আমরা সবকিছুতে বিলম্বনা করছি স্যার, আমরা সব দিকেই স্যার আমরা কোনো দিক দিয়ে সহযোগিতা পাই না স্যার, কোনো দিক দিয়ে আমরা কোনো সহযোগিতা পাই না। এরা হাসপাতাল আইলে ধন্যবাদ আপনাকে। ইশিকা, আপনি আসলে যেমনটি শুনছিলেন এখানকার চিকিৎসা নিতে আসা মানুষ কিন্তু বলছেন যে এখানে অব্যবস্থাপনা, এখানে কিন্তু আসলে চিকিৎসা তারা পাচ্ছে না, ছোট কিছু হলেই কিন্তু তাদের ঢাকায় রেফার করা হচ্ছে বলে আমাদের এখানকার রোগীর স্বজনরা জানিয়েছেন। তো এখানে কিন্তু হাসপাতালের যে কর্তৃপক্ষ তাদের সাথে আমি কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে এখানে কিন্তু চিকিৎসার সংকট এবং জনবল সংকটের কারণে কিন্তু এই আইসিইউ কিন্তু আসলে তারা চালু করতে পারছেন না, এবং তারা কিন্তু যেটি জানিয়েছেন যে তারা স্বাস্থ্য অধিদপ্তরে একটি চিঠি দিয়েছেন, তারা যদি জনবল পায় এবং চিকিৎসক পায় তাহলে কিন্তু এই আইসিইউ কিন্তু আসলে তারা চালু করতে পারবেন বলে আমাদের এখানকার কর্তৃপক্ষ জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে আইসিইউর সবশেষ খবর। ইশিকা। সুমন, অনেক ধন্যবাদ আপনাকে। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে আইসিইউ চালু না হয় এবং নানা রকম ভোগান্তি নিয়ে জানছিলাম সহকর্মীর কাছে। বরগুনাতে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা, এতে জনমনে বাড়ছে উদ্বেগ। নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কেমন, এ পর্যন্ত কতজন মারা গেছেন, আর হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা সেবা মিলছে কিনা বিস্তারিত জানাবেন। অসংখ্য ধন্যবাদ। আমি আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, বরগুনার সদর উপজেলার পৌর শহরের 9টি ওয়ার্ডের মধ্যে 5টি ওয়ার্ডই ডেঙ্গুর উচ্চ ঝুঁকি রয়েছে। এছাড়া বরগুনার যে এই পৌর শহরের এলাকাগুলোতে এডিস মশার লার্ভার যে ঘনত্ব সেই স্বাভাবিকের তুলনায় প্রায় 8 গুণ বেশি রয়েছে, এমন তথ্য উঠে এসেছে আইডিসিআর এর একটি জরিপে। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে এই উচ্চ ঘনত্বর কারণে এডিস মশা কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। এ কারণে কিন্তু প্রতিনিয়তই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে এবং প্রতিদিনই কেউ না কেউ মারা যাচ্ছে এবং মৃত্যুর মিছিল ভারী হচ্ছে। এবং গতকাল রাতেও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট 23 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। এছাড়া 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 81 জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এবং বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে বর্তমানে 243 জন। আমি এখন যে হাসপাতালটিতে রয়েছি সেটি বরগুনা সদর হাসপাতাল। বরগুনা সদর হাসপাতালে 197 জন রোগী এখনো ভর্তি রয়েছে, যদিও এই হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য মাত্র 55টি বেড রয়েছে। সেই 55 বেডের বিপরীতে এখন 197 জন রোগী ভর্তি রয়েছে। এত রোগীর কারণে কিন্তু চিকিৎসকরাও কিন্তু হিমশিম খাচ্ছে। এবছর ডেঙ্গুতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 2641 জন। এত রোগী আসলে সারা দেশের যে রোগী প্রায় 8000 রোগীর মধ্যে 2641 জনই বরগুনাতে। যদিও এখন ডেঙ্গুর পিক সিজন না, ডেঙ্গুর পিক সিজন আমরা বিগত বছরগুলোতে দেখেছি, যেমন জুলাই এবং আগস্টে, সেটি আসার আগেই বরগুনায় ডেঙ্গু মহামারী আকার ধারণ করেছে এবং সারা দেশের মধ্যে বরগুনা এখন রেড জোনে পরিণত হয়েছে ডেঙ্গুর কারণে। ডেঙ্গুর প্রাদুর্ভাব এতটাই বেড়ে গিয়েছে, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। শহর থেকে গ্রাম সর্বত্রই ডেঙ্গুর প্রাদুর্ভাব আমরা দেখতে পেয়েছি এবং আমরা বিগত 20-25 দিন আগেও যেটি বরগুনা সদর উপজেলা এবং সদর উপজেলার পৌর শহর এবং 2 নম্বর গরিচন্না ওয়ার্ডে ডেঙ্গুর প্রাদুর্ভাব ছিল, কিন্তু এটি এখন সদর উপজেলার বাইরেও বিভিন্ন যে উপজেলাগুলো রয়েছে সেই উপজেলাগুলোতেও ডেঙ্গুর প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে। আমরা দেখেছি যে অন্য উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সেও ডেঙ্গু রোগীর সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে এবং এখানে যে চিকিৎসক যারা রয়েছেন তারা চিকিৎসা দিতে অনেকটাই হিমশিম খাচ্ছেন। কারণ হচ্ছে একদিকে চিকিৎসক সংকট, অন্যদিকে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ার কারণে তারা চিকিৎসা দিতে ঠিকভাবে পারছেন না। আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছি, চিকিৎসকরা জানিয়েছে যে আসলে ডেঙ্গু রোগী যতটা বেড়েছে ততটা কিন্তু হাসপাতাল আসার কারণ নাই, কিন্তু হাসপাতালে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ কারণে কিন্তু রোগীরা বারবার চলে আসছে হাসপাতালগুলোতে।
এছাড়া রোগীদের সাথেও কথা বলেছি, রোগীরা যেমনটা জানিয়েছে যে হাসপাতালে থেকে পর্যাপ্ত ওষুধ সরবরাহ করা হয় না, অধিকাংশ ওষুধ তাদেরকে বাহির থেকে কিনতে হয় এবং ডেঙ্গু রোগীদের জন্য যে গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা রয়েছে সেই সিবিসি পরীক্ষা, সেই সিবিসি পরীক্ষা হাসপাতালে 50 থেকে 60টার বেশি হয় না। যদিও এখানে ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে 197 জন, অন্য যে রোগী রয়েছে তাদের কিন্তু বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার থেকে সেই পরীক্ষাগুলো করতে হয়। প্রতিদিন প্রায় 300 টাকা খরচ করে তাদের এই পরীক্ষা নিরীক্ষাগুলো করতে হয়। এই বারবার পরীক্ষা করার কারণে তাদের যেমন আর্থিক সমস্যায় পড়ছে, অন্যদিকে এই বাহিরের যে ডায়াগনস্টিক সেন্টার রয়েছে সেই বাইরের ডায়াগনস্টিক সেন্টারগুলো কিন্তু মানহীন। সেই মানহীন ডায়াগনস্টিক সেন্টার থেকে যে পরীক্ষাগুলো করা হয় সেই পরীক্ষা অধিকাংশ সময় ভুল হয়। সেই ভুল রিপোর্ট দিয়ে যখন চিকিৎসকরা ট্রিটমেন্ট দিয়ে থাকেন সেই ট্রিটমেন্ট কিন্তু অনেক সময় রোগীদের ক্ষেত্রে হিতে বিপরীত হয়ে যায়। ভুল চিকিৎসার কারণে অনেক সময় রোগীরা সমস্যার মধ্যে পড়েন। এছাড়া আমরা পৌর কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। পৌর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে পৌরসভায় মশক নিধন কার্যক্রম চলছে এবং পৌর শহরে মশক নিধন কার্যক্রম চালানোর পরেও কিন্তু মশা নিয়ন্ত্রণে আসছে না। তার একটি কারণ হচ্ছে বৃষ্টির কারণে মশক নিধন কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে থাকে এবং যেহেতু বৃষ্টি থেমে থেমে বৃষ্টি হয়, মশক নিধন করার পর কিন্তু আবার বৃষ্টির পর আবার মশা বেড়ে যায়। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। মুসা, অনেক ধন্যবাদ আপনাকে। বরগুনাতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে। দেখছেন দেশ জনপদ লাইভ। চাঁপাইনবাবগঞ্জে জমজমাট আমের বেচাকেনা, বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, বাজারে এখন কি কি আম পাওয়া যাচ্ছে আর আমের দাম কেমন, ক্রেতাদের কেমন সমাগম দেখছেন? ইশিকা, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে আছি বাংলাদেশের সবচেয়ে বড় আমবাজার কানসাটে। এখানে মূলত হিমসাগর আম শেষ হয়ে গেছে এবং এখন বাজারে পাওয়া যাচ্ছে ন্যাংরা সব বেশ কিছু গুটি জাতের আম, যেমন ল্যাংড়া পাওয়া যাচ্ছিল, আম্রপালি পাওয়া যাচ্ছে, ব্যানানা ম্যাঙ্গো পাওয়া যাচ্ছে। তবে হিমসাগর আম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বাজারে একেবারে মান্দা ভাব শুরু হয়েছে। গতকাল থেকে ফজলি আম বিক্রি হচ্ছে 500 থেকে 700 টাকা মন, আম্রপালি আম বিক্রি হচ্ছে 2500 টাকা মন এবং সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। ব্যানানা ম্যাঙ্গোটি 3500 থেকে 4000 টাকা মন দরে বিক্রি হচ্ছে এই কানসাট বাজারে। এ নিয়ে কিন্তু ক্রেতা বিক্রেতা উভয় কিন্তু একবার অসন্তুষ্টির কথা বলছে। তারা বলছে সম্প্রতি সময় টানা বৃষ্টির কারণে আমের দাম কমে এসেছে। এছাড়াও কিন্তু যারা বিদেশে আম রপ্তানির জন্য যারা আম তৈরি করেছিলেন, বিদেশে যেহেতু আম রপ্তানি হচ্ছে না তুলনামূলকভাবে, সেজন্য কিন্তু আমের দাম অধিক অংশে কমে এসেছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু কথা বলতে চাই একজন আম ব্যবসায়ীর সঙ্গে, তিনি আম নিয়ে এসেছেন। আপনি কি আম নিয়ে এসেছেন এবং কত করে আম বিক্রি করছেন? আমের দাম ন্যায্য পাচ্ছেন কিনা? কাটিমল এসছি আর আপনার লখনা এসছি। লখনার দাম হলো 700, 750, 800, 850 আর কাটিমল আমের দাম হলো আপনার 2000, 2200, 2300, 2400। আমের দাম খুবই কম। আমের দাম কম হওয়ার কারণ কি? মানে কেন করে আমরা বলবো, কৃষক আম 2-3-4 রাষ্ট্র যাওয়ার কথা ছিল, যায়নি আপনার। এই জন্য কি কেন করে বলছে দেশে আমদানি বেশি। এসে আপনি শুনছিলেন কি একজন আম ব্যবসায়ী বলছিলেন কি বিদেশে আম যাওয়ার কথা ছিল, যে পরিমাণ রপ্তানি হওয়ার কথা ছিল, আম রপ্তানি না হওয়ার কারণে কিন্তু আমের দাম বেশি এবং একসঙ্গে কিন্তু এখন ফজলি, বাড়িফোর এবং কাটিমন সব বিভিন্ন জাতের আমগুলো যেহেতু পেকে যাচ্ছে, সেহেতু কিন্তু আম বাজারে প্রচুর পরিমাণ নামছে। এর জন্য মূলত আমের দাম কম বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা কিন্তু এর আগে কিন্তু দেখেছিলাম কি আমের যখন মৌসুম শুরু হয় তখন কিন্তু চীন সহ অন্যান্য দেশে, বিশেষ করে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ বিশ্বের যে দেশগুলোতে আম রপ্তানি হয়, তারা কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিল আমগুলো চাঁপাইনবাবগঞ্জে না হবে, কিন্তু তুলনামূলক ভাবে তারা আম নিচ্ছে না। এই কারণে মূলত ব্যবসায়ীরা কিন্তু একেবারে কিন্তু ভেঙে পড়েছেন। তারা বলছেন যে এই বিষয়ে কিন্তু সরকারের একেবারে কঠোর সিদ্ধান্ত নেওয়া দরকার এবং সরকারের উচ্চ পর্যায়ে কিন্তু উদ্যোগ নেওয়ার কথা বলছেন তারা। আমরা কৃষি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছে চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে প্রায় 36,000 হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। এসব আম বাগান থেকে কিন্তু প্রায় 7 লাখ মেট্রিক টন আমের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে সময় যত যাবে ততদিন কিন্তু আমের আরো দাম বাড়বে, এমনটাই বলছেন কৃষি বিভাগ এবং স্থানীয় কৃষকরা। যে ইসিটা ছিল আমার কাছে কানসাট আমবাজার থেকে সর্বশেষ পরিস্থিতি। তারেক, অনেক ধন্যবাদ আপনাকে। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।